দীপ্ত সন্ধ্যার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। শেরপুর ৩ আসনের নির্বাচন ও বগুড়া ৬ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল, তফসিল ঘোষণা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩, তদন্ত কমিটি গঠন। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN-এ অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ ১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আলী হোসেন ফকির ১৫তম BCS পুলিশ ক্যাডারের সদস্য, তার বাড়ি বাগেরহাটে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই বর্তমান মহাপরিদর্শকের স্থলাভিষিক্ত হলেন তিনি। বাহারুল আলম এই পদে আসেন ২০২৪ সালের নভেম্বরে। ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যাওয়া বাহারুল আলমকে চাকরিতে ফিরিয়ে এনে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড নিয়ে সভা করেন তিনি। ১০ মার্চ পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রতি পরিবার মাসে ২৫০০ টাকা করে সহায়তা পাবে। সচিবালয়ের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সই করা কোনো চুক্তি যাচাই বাছাই ছাড়া বৈধতা দেবে না সরকার। এরই মধ্যে জাপানের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাইয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার তিনি আরও জানান, স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে। ৩ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই হয়। অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে এসে করা এই বৈদেশিক চুক্তি যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচিত নতুন সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল সেন্টার পিস থাকবে the interest of the people of Bangladesh and its sovereign soil and territory. নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গত ৩ দিন ধরেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছেন। তবে জাপানের রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতে আলোচনা হয় জনশক্তি রপ্তানি সহ নানা বিষয়। রাষ্ট্রদূত জানিয়েছেন, জনশক্তি রপ্তানিতে ভাষাসহ কর্মী প্রস্তুতির প্রশিক্ষণেও সহযোগিতা করবে জাপান। দুই দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইন্দো প্যাসিফিক ইস্যু, কৌশলগত অংশীদারিত্ব, মাতারবাড়ি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদের আলাপ হয়েছে। এমনকি প্রতিরক্ষা চুক্তির বিষয়টিও তুলে ধরেছি। এটা যেন সুন্দরভাবে চলে সেটা বলেছি। দক্ষ কর্মী প্রসঙ্গেও আমরা কথা বলেছি। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদু এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতের জন্য যান। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করবে সরকার। মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আলাদাভাবে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক আব্দুস সালাম রাজধানী শহরকে বাসযোগ্য করার আশা ব্যক্ত করেন। নরসিংদীর 5টি আসনের সংসদ সদস্যদের নিয়ে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বিএনপির হাত ধরে বারবার ফিরে আসা গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষা করতে হবে সবাইকে।
5ই আগস্ট 2024 সালে যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, রাজধানীকে বাসযোগ্য ও আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে সরকার। যদি কোথাও কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে সেগুলো সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, সেটা অন্তত আমরা করতে হবে। জনগণের সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আলওয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া 6 আসনে আগামী 9 এপ্রিল উপনির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন দুটির তফসিল ঘোষণা করেন ইসি সচিব। জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল হবে 2 মার্চ, 5 মার্চ বাছাই, 6 থেকে 10 মার্চ পর্যন্ত আপিল করা যাবে। এছাড়া আপিল নিষ্পত্তি 11 মার্চ, প্রত্যাহার 14 মার্চ এবং প্রতীক বরাদ্দ 15 মার্চ। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন দুটিতে প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তবে ভোটার সংখ্যা কম হওয়ায় শেরপুর 3 আসনে গণভোট অনুষ্ঠিত হবে না। 9 এপ্রিল আগামী বৃহস্পতিবার এই দুটো আসনের শেরপুর 3 এবং বগুড়া 6 এই দুটো আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গণভোটটা তো দরকার নেই, কারণ একটাতে তো গণভোট আগে হয়েছে 6, আর গণভোটের যে ডিফারেন্স তাতে আর একটা ইনক্লুড না করলেও কোনো অসুবিধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, প্রয়োজনে কিছু মামলার তদন্ত পুনরায় করা হবে। প্রসিকিউশনের কেউ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে 24টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়সহ 3টি মামলার রায় দিয়েছে আদালত। শুরু থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। 23 ফেব্রুয়ারি তাকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। মঙ্গলবার ট্রাইব্যুনালের প্রথম কার্যদিবসে বিচার কাজ সুন্দরভাবে এগিয়ে নিতে প্রসিকিউটরদের সঙ্গে আলোচনায় বসেন নতুন চিফ প্রসিকিউটর। সহকর্মীদের দেন বিভিন্ন রকম দিক নির্দেশনা। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক, এটা আমরা চাচ্ছি। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আশা করি শিগগিরই ইনশাল্লাহ আমাদের ট্রাইব্যুনালের আরও গতিশীল কার্যক্রম আপনারা দেখতে পাবেন। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান ট্রাইব্যুনালের এই শীর্ষ আইন কর্মকর্তা। আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। তবে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোনো কথা বলেননি নতুন চিফ প্রসিকিউটর। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার।
ঈদকে সামনে রেখে দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি বাজারে চোখে পড়ছে বিদেশি পোশাকও। বিভিন্ন বয়সীদের জন্য সাজানো বাহারি সংগ্রহ নজর কাটছে সবার, তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। বাহারি রং, নকশায় বৈচিত্র্য আর উন্নত মানের কাপড়ে তৈরি পোশাকে সাজানো দোকান। ভারত, পাকিস্তান, আবার কোনো কোনো শোরুমে শোভা পাচ্ছে থাইল্যান্ড থেকে আমদানি করা পোশাক। রাজধানীর পল্টনের বিভিন্ন মার্কেটে দেশীয় পোশাকের পাশাপাশি এসব বিদেশি ব্র্যান্ডের প্রতিও আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। শিশু থেকে নারী ও পুরুষ সব বয়সী ক্রেতার মাঝেই বিদেশি পোশাকের আলাদা আকর্ষণ। থ্রি পিস, কুর্তা, গাউন কিংবা বাচ্চাদের পার্টি ড্রেসের চাহিদাও আছে বেশ। বাহিরের মালটা এখানে ভালো চাহিদা আছে এবং অন্য অন্য মার্কেটের তুলনায় আমাদের এখানে প্রাইসও কম। ফেব্রিকগুলি ইম্পোর্ট করি এবং আমাদের ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আমাদের এখানে। কাস্টমার আহামরি এরকম আসে না, যারা আসতেছে তারা ওই নিয়মিত কাস্টমার যারা তারাই আসে। দেশীয় পোশাক তুলনামূলক সাশ্রয়ী হলেও আমদানিকৃত পোশাকে বাড়তি দাম গুনতে হয়। তবুও পছন্দের ক্ষেত্রে আপোষ করতে রাজি নন অনেকে। অবশ্য কেউ কেউ আস্থা রাখছেন দেশি পোশাকেই। এই জায়গাগুলো বিদেশি প্রোডাক্ট বলতে এক্সক্লুসিভ কিছু ডিজাইনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো অন্য কোথাও নাই। দেখছি আসলে ঘুরে কোনটা নেওয়া যায় বাচ্চাদের জন্য, যেটা সুন্দর লাগবে ঈদে পরলে এইটাই আর কি, ওই ড্রেসটাই নেব। দেখছি একটু বাঙালি টাইপের ড্রেস আমাদের সংস্কৃতির সাথে যায়, সালোয়ার কামিজ আর সাথে কিছু টুকটাক ফ্রকের। ঈদের আনন্দ ঘিরে দেশি বিদেশি পোশাকের প্রতিযোগিতায় বৈচিত্র্য এসেছে বাজারে। হরেক রকমের পোশাকের সংগ্রহ থাকলেও এখনো বাড়েনি ক্রেতাদের চাপ। বিক্রি কিনে জমজমাট হওয়ার অপেক্ষায় দোকানিরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড প্রশ্নের জন্ম দিয়েছে, তাই ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন তারা। আজ রাজধানীর তেজগাঁও ভূমি ভবন পরিদর্শনে গিয়ে তারা এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শনে আসেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান ও প্রতিমন্ত্রী কায়সার কামাল। এ সময় গ্রাহক সেবার কার্যক্রম পরিদর্শন করেন তারা, খোঁজ নেন বিভিন্ন বিষয়ের। পরে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী, বলেন ভূমি মন্ত্রণালয় নিয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে তার পরিবর্তন করতে হবে। দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনের সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে যেন আমরা আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি, এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছর এই মন্ত্রণালয় দুর্নাম ও বিতর্কের জন্ম দিয়েছে। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। একটা দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশে জিরো টলারেন্স। ভূমি মন্ত্রণালয়ের সেবা সম্পর্কে নাগরিকদের অনেকে অবগত নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় 3 জন প্রাণ হারালেন। সোমবার ভোরে হালি শহরের ওই বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত 9 জন দগ্ধ হন। চিকিৎসাধীন বাকি 6 জনের অবস্থাও খুবই আশঙ্কাজনক। আজ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তুষারপাত ও তীব্র ঝড়ে বিপর্যস্ত জনজীবন। নিউ ইয়র্ক সহ দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 6 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিবিসি জানায়, সোমবার দেশটিতে কমপক্ষে 5,500 ফ্লাইট বাতিল করা হয়েছে। মার্কিন আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটস কিছু অংশে রেকর্ড 33 ইঞ্চি তুষারপাত হয়েছে। আর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তুষারপাত হয় 19 ইঞ্চির বেশি। রোড আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদ্যুৎ সংস্থার তথ্য অনুসারে ম্যাসাচুসেটস প্রায় 3 লাখ মানুষ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
মেক্সিকোর শীর্ষ অপরাধী এবং মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার একদিন পরও নিরাপত্তা বাহিনী ও তার সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে এ পর্যন্ত 25 সেনাসহ অন্তত 73 জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সেনাবাহিনীর অভিযানে এল মেনচো নিহত হওয়ার পর দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এপির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর 32টি রাজ্যের মধ্যে কমপক্ষে 20টিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসব রাজ্যের 250টির বেশি স্থানে সড়ক অবরোধ করে বহু যানবাহনে আগুন দেয়া হয়। এল মেনচো ছিলেন জ্যালিস্কো নিউ জেনারেশন কার্টেলের শীর্ষ নেতা, যা মেক্সিকোর ভয়ঙ্কর অপরাধ চক্রগুলোর মধ্যে অন্যতম। খেলার খবর। জাতীয় দলের নারীদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও বেতনের আওতায় আনবে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাফুফের সঙ্গে প্রথম পরিচিতি পর্বে এমনটা জানিয়েছেন আমিনুল হক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ চুক্তির মাধ্যমে রাজধানীর কমলাপুর, সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আলাদা করে পরিচয় পর্ব সেরেছেন প্রতিমন্ত্রী। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেছেন নিজেই। ফুটবলের সফলতার প্রশংসা করে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পুলিশের নতুন মহাপরিদর্শক হলেন আলী হোসেন ফকির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। শেরপুর 3 আসনের নির্বাচন ও বগুড়া 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল, তফসিল ঘোষণা। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও 2 জনের মৃত্যু, নিহত বেড়ে 3, তদন্ত কমিটি গঠন। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।